শিরোনামহীন অনুভূতি অন্তিম পর্ব। বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত হয়েছে চৌধুরী বাড়ি। হবেই না বা কেন? বাড়ির কনিষ্ঠ পুত্র তাসওয়ার তুরাব চৌধুরীর বিয়ে বলে কথা। বিয়েটা কনভেনশন সেন্টারে হলেও বাড়ির সাজসজ্জায় কমতি রাখা হয়নি। বাড়ির বড় দুই পুত্রের আচমকা বিয়ে হওয়ায় যে আমেজটা মিসিং ছিল সেটা শোধ তুলতেই এই হুলুস্থুলুস আয়োজন। বহমান সময় কিভাবে পেরিয়ে যায় তার হিসেব রাখা দুষ্কর। দেখতে দেখতে ২.৫ বছর পেরিয়ে গেছে। সময়ের তালে পাল্টেছে অন্যদের জীবনের গল্প। দুষ্টু এবং বেয়াড়া খেতাবপ্রাপ্ত তাজরিয়ান মাস তিনেক পূর্বেই এক পুত্র সন্তানের জনক হয়েছে। ইস্তিরাজ এবং ফারজানার ঘর আলো করে এসেছে তাদের পুত্র সন্তান। ট্রিপল বাচ্চা সমেত আরশিয়ান এবং প্রিমার টোনাটুনির সংসার ভালোই চলছে। ছোট ভাইয়ের বিয়েতে কোনো কমতি রাখতে চায় না বলেই বিয়ের সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে আরশিয়ান এবং তাজরিয়ান। তাদের সঙ্গে যুক্ত হয়েছে ইস্তিরাজ। ফজরের নামাজ আদায় করে কনভেনশন সেন্টারে উপস্থিত হয়েছিল তারা। এরপর একটানা কাজ করতে করতে সময় কোন দিক দিয়ে পেরিয়েছে টেরই পায়নি কেউ। কাজ শেষ পর্যায়ে পৌঁছাতে বরযাত্রী এসে হাজির হয়। গেটের ডেকোরেশন ঠিক করাচ্ছিল শান। এর মধ্যে হুট করে তার চোখ পড়ে পার্কিং এরিয়ার দিকে। গাড়ি থেকে বেরিয়ে আসছে এক রমণী। গায়ে তার ডার্ক মেরুন কালারের হাফ সিল্কের শাড়ি, চুলগুলো খুলে দেওয়া, যা হাঁটু অবধি বিস্তৃত। মুখে হালকা প্রসাধনীর ছাপ, যা তার প্রাকৃতিক সৌন্দর্যকে আরও ফুটিয়ে তুলছে। আরশিয়ান তবদা খেয়ে যায় নিজের বউয়ের চোখ ধাঁধানো রূপ দেখে। অস্ফুট স্বরে বলে, মাশাআল্লাহ। আরশিয়ানের ভাবনার মাঝে ইরা গাল ফাটিয়ে বাবা ডেকে দৌড়ে আসে, তার পা জড়িয়ে ধরে। ইরাকে বকতে বকতে প্রিমাও এসে হাজির হয় তাদের নিকট। আরশিয়ান হাতের ইশারায় পাশে দাঁড়ানো লোকটাকে যেতে বলে ইরাকে কোলে তুলে নেয়। প্রিমা তা দেখে বিরক্ত মুখে বলে, হয়েছে শান্তি, সারাক্ষণ খালি বাবা বাবা। আমি যে তোর মা সেটা আদৌ মনে আছে? প্রিমার স্বভাবসুলভ রাগ দেখে মৃদু হাসল আরশিয়ান। ইরা অবশ্য বিশেষ পাত্তা দিল না। সে দু হাতে বাবার গলা জড়িয়ে ধরল। আরশিয়ান মেয়েকে জড়িয়ে নিয়ে শান্ত গলায় শুধালো, খুব বেশি জ্বালিয়েছে? বাকি দুজন কই? প্রিমা হ্যান্ডব্যাগ থেকে টিস্যু বের করে আরশিয়ানের কপালে লেপ্টে থাকা ঘাম মুছে দিয়ে বলল, ঘুম থেকে উঠেই দুজন ২ দফা কান্নাকাটি হয়ে গেছে। আপনি কেন নিয়ে আসেননি তাকে? এই অভিমানে সকালে নাস্তাও খায়নি। জোরপূর্বক একটু সুজির হালুয়া খাওয়াতে পেরেছি কেবল। বাকি দুজন তুরাবের গাড়িতে। আরশিয়ান চোখ ভরে দেখল প্রিমাকে। মনটা তৃপ্ত হয়ে আসতেই চোখ সরালো। এর চেয়ে বেশি দেখলে কন্ট্রোল হারাতে সময় লাগবে না। এ মুহূর্তে এমন কিছু চাইছে না সে। মন ডাইভার্ট করতে ইরাকে উদ্দেশ্য করে আরশিয়ান বলল, আম্মুকে জ্বালাতে মানা করেছিলাম না? আপনি কিন্তু ভীষণ দুষ্টু হয়ে যাচ্ছেন। আমি আরশিয়ানের কথা সম্পন্ন করার আগে ইরা আদো আদো স্বরে ভীষণ কিউট করে বলল, আমি অনেক সরি বাবা। ব্যাস, মেয়ের কথায় গলে গেল আরশিয়ান। আর একটা কথাও বলল না। বাবা মেয়ের আল্লার দিকে প্রিমা ফোঁস করে একটা শ্বাস ছাড়ল। হ্যান্ডব্যাগ থেকে ওয়াটার পট বের করে আরশিয়ানের দিকে বাড়ি দিয়ে বলল, লেবু পানি এনেছিলাম। আরশিয়ান এক হাতে সেটা নিয়ে বলল, থ্যাঙ্কস ওয়াইফি। সকালের নাস্তা করেছেন? প্রিমা সায় জানিয়ে বলল, হ্যাঁ, আম্মু খাইয়ে দিয়েছিল। আপনি খেয়েছেন? আরশিয়ান চোখ ছোট ছোট করে চাইল প্রিমার পানে। দিনকে দিন ভীষণ আহ্লাদী হয়ে যাচ্ছে মেয়েটা। কথা না বাড়িয়ে ছোট করে বলল, খেয়েছি। আরও কথা বাড়াবে এর মধ্যে আচমকা ফারজানা এসে হাজির হল তাদের মাঝে। তার কোলে ছিল ১.৫ বছরের ফারসাদ। ওদেরকে দেখে প্রিমা খুশি হয়ে যায়। হাত বাড়িয়ে ফারসাদকে কোলে নিয়ে আদর করে। ফারজানাও হাসি মুখে আরশিয়ানের সাথে বাক্য বিনিময় করে। এমন সময় হুট করে কল আসাতে আরশিয়ান বলে, আপনারা ভেতরে যান, আমার কিছু কাজ আছে, ওগুলো শেষে করে আমি আসছি।
ইরা আমার কাছে থাক, আপনি বরং নিজেদের মতো একটু টাইম স্পেন্ড করেন, দূরে কোথাও যায়েন না, কিছু দরকার হলে কল দিয়েন। প্রিমা আবেশিত হলো তার একান্ত পুরুষের আহ্লাদে, তবে কিছু একটা ভেবে বলল, ইরা আমার কাছে থাক, আপনি কাজে ব্যস্ত থাকবেন। তার মধ্যে ইরা শক্ত করে আরশিয়ানের গলা জড়িয়ে ধরে বলল, যাব না আমি। প্রিমা হতাশার শ্বাস ছাড়ল। আরশিয়ান তাকে আরও একবার সাবধান করে কাজে বেরিয়ে পড়ল। প্রিমারাও মঞ্চের দিকে এগিয়ে গেল। মানুষের মন বোঝা বড়ই দায়। কদিন আগেই তারান্নুম চৌধুরী চোখের বালি ছিল মেহেরিমা। যখন তার একমাত্র পুত্র তাপসিন তাজরাত চৌধুরীর জন্ম হয় তখন থেকেই ভীষণ আদুরে আচরণ পাচ্ছে। একটা মুহূর্ত তাকে বাচ্চা নিয়ে সাফার করতে হয় না। বাচ্চা একটু কেঁদে উঠলেই তারান্নুম চৌধুরী উড়ে এসে হাজির হন মেহেরিমার কাছে। নাতির সমস্তটা নিজেই দেখেন তিনি। মেহেরিমা নির্বাকভাবে দেখে বিষয়গুলো। মাঝে মধ্যে শাশুড়িকে চরম স্বার্থপর মনে হয়, আবার পরক্ষণে মনে হয় তিনি তার জায়গায় ভুল নন। গাড়িটা কনভেনশন সেন্টারের সামনে এসে দাঁড়াতেই ধীর পায়ে গাড়ি থেকে নামে মেহেরিমা। হুট করে তলপেটে চিনচিন ব্যথা অনুভব হয়। দাঁতে দাঁত চেপে চুপচাপ শুয়ে নেয় যন্ত্রণাটা। মাত্র 6 মাস হলো তার সিজারের। দুর্বলতাজনিত কারণে এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেনি বেচারি। প্রায় সাংঘাতিক রকমের ব্যাক পেন হয়। তাপসিনকে বেশি সময় কোলে নিয়ে রাখলেই সেলায় টান পড়ে, দম বন্ধ হয়ে আসে ব্যথায়। কিন্তু এখন আর আর্তনাদ বেরোয় না, সয়ে গেছে সবটা। মেয়ে থেকে মা হওয়ার জার্নিটা অনেক কিছু শিখিয়ে দিয়েছে তাকে। তারান্নুম চৌধুরী নাতিকে নিয়ে গাড়ি থেকে নেমে এসে মেহেরিমাকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, দাঁড়িয়ে আছো কেন, ভেতরে চলো। আর শোনো, ড্যাং ড্যাং করে এদিক ওদিক যেও না। আমার দাদুভাই ছোট মানুষ, ওর কিন্তু ঘন ঘন ক্ষুধা লাগবে। তুমি আশেপাশেই থেকো। তাজরিয়ান ডাকলেও যাওয়ার দরকার নেই, ওর মাথায় বুদ্ধি কম, সে কি আর এত কিছু বোঝে? মেহেরিমা মলিন হাসল, অস্ফুট স্বরে বলল, জি। তারান্নুম চৌধুরী আর চোখে মেহেরিমার মলিন মুখটা দেখে বিরক্ত হয়ে বললেন, মুখটা অমন কালো করে কেন রেখেছ? আমি কি তোমায় জোরাজোরি করছি? মা হয়ে সন্তানের জন্য এইটুকু ত্যাগ স্বীকার করতে পারবে না? মেহেরিমা মাথা নাড়িয়ে সায় জানালো, বোঝালো সে পারবে। মনে মনে তাচ্ছিল্য হেসে বলল, সন্তানের জন্য স্বামী হারিয়েছি, আর এতটুকু পারবো না? বেলা গড়িয়েছে। সময়ের সাথে অডিটোরিয়ামের ভিড় বাড়ছে। রাজকীয় সোফায় বসে থাকা বর বউয়ের সাথে কুশল বিনিময় করে নানা ধরনের উপহার দিয়ে যাচ্ছেন আত্মীয় স্বজনরা। আনন্দময় পরিবেশ। শুধুমাত্র মেহেরিমা থম মেরে বসে আছে। তার কোলে থাকা 6 মাসের তাপসিন একটু পর পর কেঁদে উঠছে অকারণে। ফিডার মুখে ধরলেও খাচ্ছে না, হাঁটাহাঁটি করলেও থামছে না। কি হয়েছে সেটা বুঝতে পারছে না মেহেরিমা। উল্টে তার মাথা ধরে যাচ্ছে ছেলের ননস্টপ কান্নায়। গতকাল রাতেও এইভাবেই জ্বালিয়েছে, এখন আবারও। রাগ লাগলো মেহেরিমার, কিন্তু সেটা প্রকাশ করার অধিকার নেই। সে জন্ম দিলেও রক্ত তো চৌধুরী বংশের, তাদের আবার শাসন করা বারণ। মেহেরিমা যখন বিক্ষিপ্ত চোখে স্তব্ধ হয়ে তাকিয়েছিল তাপসিনের দিকে, তখন হুট করে পেছন থেকে কেউ একজন তাকে সজোরে টেনে দেয়। মেহেরিমা হকচকিয়ে উঠে আছড়ে পড়ে কারোর বলিষ্ঠ বুকে। পরপরই ঠাস করে কাঁচ ভাঙার শব্দ শোনা যায়। আচমকা এমন হওয়ায় মেহেরিমা ঘাবড়ে যায়। তাপসিনও গলা ফাটিয়ে কেঁদে ওঠে। ঘটনার আকস্মিকতায় সকালে তাদের দিকে তাকায়। মাঝারি আকারের একটা ক্যান্ডেল ঝাড়বাতি আছড়ে পড়েছে ফ্লোরে। খানিকটা জায়গা জুড়ে দাউ দাউ করে জ্বলছে আগুন। তৎক্ষণাৎ কজন এগিয়ে এসে আগুন নেভাতে ব্যস্ত হয়ে পড়ে। তারজিয়ান তখনও বউ বাচ্চাকে জড়িয়ে রেখে শান্ত চোখে তাকিয়েছিল ফ্লোরের দিকে। সে সময় মতো না আসলে কি হতো ভাবতে হৃৎস্পন্দন বেড়ে যাচ্ছে। মেহেরিমা নিজেকে সামলে সরে আসে। এক পলক তাজরিয়ানের দিকে তাকিয়ে তাপসিনকে চুপ করাতে ব্যস্ত হয়ে পড়ে। তাজরিয়ান সবটা দেখে শীতল কণ্ঠে শুধায়, ঠিক আছিস? কোথাও লেগেছে? মেহেরিমা মুখ ফুলায়, তবে জবাব দেয় না। কি বলবে? অমন বাঘের মতো থাবা দিয়ে
ধরায় সে হাতে ব্যথা পেয়েছে এটা, নাকি শক্তপোক্ত বুকে আছড়া পড়ায় নাকের হাড্ডি ভেঙে যাওয়ার মতো যন্ত্রণা হচ্ছে সেটা। সে কিছু বলবে না, কারণ এই অসভ্য লোকটা সারাক্ষণ তাকে নাজুক প্রমাণ করতে চায়। মেহুকে অমন চুপ থাকতে দেখে তাজরিয়ান ফোঁস করে শ্বাস ছাড়ে। কিছু বলার জন্য মুখ খুলবে তার আগেই তারান্নুম চৌধুরী এসে হাজির হন। মেহেরিমার বুক থেকে ক্রন্দনরত তাফসিনকে কেড়ে নিয়ে ক্রুদ্ধ কণ্ঠে বলে, অপয়া মেয়ে লোক, সামান্য একটা বাচ্চা সামলাতে পারো না? তোমার জন্য আমার নাতির বিপদ কাটছে না, দূরে থাকবে তুমি ওর থেকে। লজ্জায় অপমানে মেহেরিমা স্তব্ধ হয়ে যায়, মুখ ফুটে একটা শব্দ বের হয় না। তাজরিয়ানের চোখ মুখ শক্ত হয়ে যায়। রেগে মেগে কিছু বলার পূর্বে মেহেরিমা ভাঙা গলায় বলে, ও আমার ছেলে মেজমা, আমি কোনো ক্ষতি ওর চাইবো না। তারান্নুম চৌধুরী নাতিকে আদর করতে করতে বলেন, তোমার উপস্থিতি অলক্ষণে। প্রথমে আমার ছেলের মাথা খেয়েছ, এখন তাজ আর চুপ থাকতে পারল না। মেহেরিমার হাত টেনে ওকে নিজের সাথে জড়িয়ে নিয়ে উচ্চস্বরে বলল, এনাফ এনাফ আম্মা, তুমি আমার স্ত্রীকে এভাবে অসম্মান করতে পারো না। লাস্ট টাইমের মতো ওয়ার্ন করছি, তোমার প্রতিটা কথার উত্তর দিতে বাধ্য করো না আমায়, নয়তো সুসম্পর্ক বিগড়াতে সময় লাগবে না। রাগে কাঁপছে তাজরিয়ান। আশেপাশে জমেছে মানুষের ভিড়, সকলে উৎসুক হয়ে চেয়ে আছে। তারান্নুম চৌধুরী নিস্তব্ধ চোখে চেয়ে আছেন ছেলের পানে। ঝামেলার খবর কানে পৌঁছাতেই বাড়ির লোকজন ছুটে আসে। সবাই মিলে বিষয়টা সর্ট আউট করতে চাইলে তাজরিয়ান রেগে মেগে মেহেরিমার হাত চেপে ধরে তাকে শাসিয়ে বলে, সারাদিন বাচ্চা বাচ্চা করিস কী জন্য? আমি মরে গেছি? ওই পটল আম্মার কাছেই থাক, আমি তোরে নতুন একটা প্রোডাক্ট এনে দেবো। আল্লাহর ওয়াস্তে এইসব কান্নাকাটি আর ঝগড়াঝাটি অফ কর, আমি জাস্ট ফেড আপ। উচ্চস্বরে বলা কথাটা সবার কানে গেল। কেউ মুখ চেপে হাসলো, আবার কেউ জোরালো শব্দে। কেবল মেহেরিমাই নিউট্রাল থাকলো। তাজরিয়ান যেদিকে নিয়ে যাচ্ছে পুতুলের মতো চুপচাপ সেদিকে গেল। স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক, তাদের মধ্যে গোপনীয়তা থাকতে নেই, অথচ এই ভুলটাই করেছে মেহেরিমা। ডক্টরের নিষেধাজ্ঞা অমান্য করে এবং তাজরিয়ানের বিরুদ্ধে গিয়ে কনসিভ করে সে। তাজ শুরুতে মেনেও নিয়েছিল, কিন্তু ডক্টর যখন জানায় প্রেগনেন্সিতে কমপ্লিকেশন আছে, তখন তাজরিয়ান ক্রমাগত মেহেরিমাকে অ্যাবর্শন করানোর জন্য জোর করতে থাকে। একটা পর্যায়ে মেহেরিমা রাজি হলো। তারান্নুম চৌধুরীর হুমকির মুখোমুখি হয়ে আর পেরে ওঠে না। ফলস্বরূপ একদিকে তাজরিয়ানের সাথে সম্পর্ক নষ্ট হতে থাকে, অন্যদিকে নিজেও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। সময় যেতে থাকে, মেহেরিমাও নানান অসুস্থতায় শয্যাশায়ী হয়ে পড়ে। তাজরিয়ান সবটা দেখেও তার সংস্পর্শে আসে না। মেহেরিমা বহু চেষ্টা করেছে তাকে মানানোর, কিন্তু দিন শেষে তাজরিয়ানের থেকে নীরব প্রত্যাখ্যান পেয়েছে। শেষমেশ মেহেরিমাও হাল ছেড়ে দেয়, নিয়তি মেনে নিয়ে নির্লিপ্ত হয়ে পড়ে। এরপর জন্ম হয় তাফসিনের। মেহেরিমা কোনো প্রকার ঝুট ঝামেলা ছাড়াই সুস্থভাবে বেঁচে ফিরে আসে। তবে তাজ মেহুর অভ্যন্তরীণ সম্পর্ক ঠিক হয় না। এক বেডে ঘুমালেও দুটো মানুষের মাঝে সৃষ্টি হয় যোজন যোজন দূরত্ব। মেহেরিমাকে আধার আচ্ছন্ন ফাঁকা করিডোরে টেনে এনে দেওয়ালের সাথে ঠেস দিয়ে দাঁড় করায় তাজরিয়ান। আপাতত এই কনভেনশন হলে এর থেকে সিকিউর জায়গা খুঁজে পাচ্ছে না সে। বউয়ের মনস্তাত্ত্বিক অবস্থা কতটা জটিল সেটা তার অজানা নয়। আজকে সকালে ইস্তিরাজের সাথে ব্যাপক আলোচনা হয়েছে এই টপিকে। তাজরিয়ান যখন সব কিছু খুলে বলল, তখন ইস্তিরাজ সরাসরি বলল, যত দ্রুত সম্ভব মেহুর সাথে বসে সব কিছু ক্লিয়ার করে ফেল। এটা এমনিতেই পোস্টমর্টম পিরিয়ড পার করছে, তুই জানিস। এমন সময় অল্প স্বল্প মানসিক টেনশনও মারাত্মক পর্যায়ের ক্ষতি করে। দেখা গেল তুই অভিমান করে কথা বলা বন্ধ রাখলি। ওদিকে মেহেরিমা অভিযোগ না করে নিশ্চুপে সারা জীবনের জন্য চোখ বন্ধ করে ফেলল। তাজরিয়ান ভড়কে গেছিল কথাটা শুনে। তখনই সে সিদ্ধান্ত নেয় অনেক হয়েছে মান অভিমান, আর দূরে সরিয়ে রাখবে না বউকে। তাজরিয়ানের ধ্যান ভাঙে মেহেরিমার কথায়। সে বলছে, তাফসিনের ফিডার আমার কাছে রয়ে গেছে, মেজমাকে দিতে হবে এটা, নাহলে ক্ষুধা পেলে কাঁদবেও। তাজরিয়ানের মেজাজ খারাপ হয়। সারাক্ষণ ছেলে ছেলে করে কি বোঝাতে চায় এই মেয়ে? তাজের কোনো দাম নেই তার কাছে? ফ্যাক্টরির তুলনায় প্রোডাক্টের দাম বেশি মেহেরিমার কাছে? প্রশ্নগুলো মাথায় ঘুরপাক খেতে মেজাজ আরও খিচে যায় তাজরিয়ানের।
তাতে দাঁত চেপে মেহেরিমাকে উদ্দেশ্য করে সে বলে ওঠে, ওটা তুই খা, বলদি মহিলা, তোর বেশি প্রয়োজন এটা। স্বামীর কদর করতে না জানা মহিলার উচিত 3 বেলা 3 গুণের 6 বার ফিডার খাওয়া। মেহেরিমা বোকার মতো চেয়ে থাকে তাজরিয়ানের দিকে। সাইকোটা কী সব বলছে? তাজরিয়ানকে রাগে ফোঁস-ফোঁস করতে দেখে মেহেরিমা শান্ত স্বরে বলে, অযথা ভুলভাল বকছেন, কাজে যান আপনি। আমি একটু তাস। এবার আর রাগ সামলাতে পারল না তাজরিয়ান। বউকে চুপ করানোর এক অভিনব পন্থা অ্যাপ্লাই করে। মেহেরিমাকে দেওয়ালে ঠেসে ধরে জোরপূর্বক তার মোলায়েম ঠোঁটে দখলদারিত্ব ছিনিয়ে নেয়। মেহেরিমা চোখ বড় বড় করে তাকিয়ে অস্ফুট স্বরে আর্তনাদ করে ওঠে। হাতের নখ বসিয়ে দেয় তাজের গলায়। তাতে বিন্দুমাত্র ভ্রূক্ষেপ করে না তাজরিয়ান। সে কি আর থামার মানুষ? উল্টে মেহেরিমার সাথে মিশে গিয়ে আরও গভীর চুম্বনে লিপ্ত হয় দুজন। মেহু ধাক্কাধাক্কি করে সরাতে চাইলে তাজ পাত্তা দেয় না। বছর খানেকের ক্ষুধা মিটিয়ে তবেই ছাড়ে মেহেরিমাকে। বেচারি মেহেরিমা ছাড়া পেতেই তাজরিয়ানের বুকে নেতিয়ে পড়ে হাঁপাতে হাঁপাতে। তাজরিয়ান সন্নান্দে তাকে বুকে টেনে হাঁপানো স্বরে উৎফুল্ল কণ্ঠে বলে, ইয়োর টেস্ট লাইক মাই favorite protein shake, and as usual it was yummy and energetic বউজান। ক্লান্ত মেহেরিমা লজ্জায় মুখ লাগায় তাজের বুকে। তার ঠোঁটের কোণে ফুটে ওঠে মিষ্টি হাসি। খানিক সময়ের জন্য ভুলে বসেছিল সে অতীতের কথা। কিছুটা ধাতস্থ হতেই যখন সব কিছু মনে পড়ে তখনই তাজের বুক থেকে সরে আসে মেহেরিমা। দেওয়ালের সাথে মিশে গিয়ে বলে, অনেকটা সময় পেরিয়েছে, এবার আমার যাওয়া উচিত, সরুন। তাজরিয়ান বিরক্ত হয়ে তাড়ামি করে বলে, সরব না, রেজিস্টার করা বউ আমার, আমি তো আরও কাছে আসব বলে মেহেরিমার দিকে এগোতে থাকে তাজরিয়ান। মেহেরিমা এবার সত্যি সত্যি মেজাজ হারায়। এতদিন খবর ছিল না, আজ এসেছে বান্দা বউ দাবি করতে। ভাবনা সাইডে রেখে মেহেরিমা খানিকটা রাগ মিশ্রিত স্বরে বলল, দূরে সরুন, কাছাকাছি আসলে কিন্তু। তাজরিয়ান সহসাই মেহেরিমাকে দেওয়ালের সাথে আটকে ফেলল। তার কোমরের 2 পাশে হাত রেখে সামান্য ঝুঁকে গিয়ে হিমশীতল স্বরে বলল, এলাম কাছাকাছি, এবার কি করবি? তাজের এমন তাড়ামি দেখে মেহেরিমার মেজাজ বিগড়ায়। রাগ সামলাতে না পেরে ক্ষুব্ধ স্বরে বলে, জনসংখ্যা বাড়বে। তাজরিয়ান এমনিতেও দুষ্টুমি করছিল। মেহেরিমা যে এমন বেফাঁস কথা বলে বসবে সেটা তার ধারণাতেও ছিল না। ওদিকে মেহেরিমা চোখ বড় বড় করে হাত দিয়ে মুখ ঢেকে রেখেছে। বাচাল হওয়া এই এক যন্ত্রণা। ভুলবশত সঠিক কথা বেরিয়ে আসে। তাজরিয়ান হেসে ফেলে বউয়ের বাচ্চামিতে। মেহু মাথা নিচু করে নিশ্চুপে দাঁড়ায়। তাজরিয়ান আর সময় নষ্ট করে না। মেহেরিমার চিবুকে হাত রেখে তার মুখটা উঁচু করে ভীষণ আদুরে গলায় বলে, বউজান। কলিজা ঠান্ডা করা ডাকটা শুনে মৃদু কেঁপে ওঠে মেহেরিমা। কতদিন পর ডাকটা শুনল ভাবতেই চোখ দুটো ছলছল করে উঠল। অভিমান সাইডে রেখে ধীর স্বরে বলল, হুম। নাজরিয়ান বইয়ের অশ্রু সজল চোখে দৃষ্টিপাত করে বলল, আই এম সো সরি সোনা, খুব বেশি কষ্ট দিয়ে ফেলেছি। মেহেরিমা উত্তর দিতে পারে না, ফুপিয়ে ওঠে স্রেফ। তাজরিয়ানের বুক ভারী হয়ে যায়, মনটা ছেয়ে যায় বিষণ্ণতায়। একটা মানুষ কতটা কষ্ট পেলে এমন নীরব হয়ে যায়। জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে তাজরিয়ান নরম স্বরে বলল, কথা বল সোনা, আক্ষেপ, অভিমান, অভিযোগ যাই থাকুক, প্লিজ বল আমায়। আহ্লাদ পেয়ে বোধহয় খানিকটা সাহস পায় মেহেরিমা। শক্ত করে তাজরিয়ানের শার্টের অংশ মুঠে বন্দি করে ধরে। ফোপাতে ফোপাতে শুধায়, আপনি সব সময় আমার বিরুদ্ধে গিয়ে সিদ্ধান্ত নেন। কই, আমি তো কখনো আপনার উপর রাগ করি না। আমি যেইমাত্র আপনার একটা কথার বিরুদ্ধে গেলাম অমনি আপনি দূরে চলে গেলেন। কেন করলেন এমন? তাজরিয়ান শান্ত চোখে দেখে মেহেরিমাকে। কাঁদতে কাঁদতে চোখে হিচকি উঠে ফেলেছে একদম। ঘুমহীন ক্লান্ত চোখজোড়া লাল টকটকে হয়ে আছে। সে আর অপেক্ষা করল না। মেহেরিমার চোখের পানি মুছে দিয়ে বলল, কনসিভ করায় আমি দূরত্ব বাড়িয়েছি কে বলল তোকে? মেহেরিমা
প্রশ্নাত্মক চোখে চেয়ে বলল, মানে আমার কনসিভ করে আপনি রাগ করেননি? তাজিয়ান দীর্ঘশ্বাস ফেলে বলল, না, তুই নিজে ইচ্ছায় আমার বিরুদ্ধে গেলে আমি মেনে নিতাম মেহু, অযাচিত জেদ হলেও সাপোর্ট করতাম, কিন্তু তুই আমার থেকে কথা লুকিয়েছিস, আমার আড়ালে আমারই মা তোকে হুমকি দেয়, এই কথাটা আমাকে জানতে হয় ক্যামেরা চেক করে। কেন মেহু? মেহেরিমা থম মেরে যায়, চোখ মুখ শুকিয়ে যায় তার, ভয়ে ধুকপুক করতে থাকে বুক, আমতা আমতা করে বলে, বিশ্বাস করুন, আমি সংসারে কোনো অশান্তি চাইনি। তাজিয়ান তাচ্ছিল্য হেসে বলল, তোর সংসার আমার সাথে, আমার পরিবার অপশনাল। তুই ফোর্থ সাবজেক্টের জন্য মেন সাবজেক্ট ভুলে বসলি কেন? কোন আক্কেলে? মেহেরিমা জবাব দিতে পারে না, ভালো করতে গিয়ে সবটা বিগড়ে ফেলবে সেটা বুঝতে পারেনি। তাজিয়ান লম্বা শ্বাস টেনে বলল, যেদিন আমি সবটা জানতে পারি সেদিন আমার মাথায় আকাশ ভেঙে পড়েছিল, আম্মার ওপর জন্মেছিল বৃত্তৃষ্ণা আর তোর প্রতি অভিমান। আমি অপেক্ষায় ছিলাম তুই আসবি, এরপর বলবি আমায় সবটা, কিন্তু তুই তো মাদার টেরেসা, নীরবে সব সহ্য করার ঠেকা নিয়েছিস। মেহেরিমা নিজের গাধামি বুঝে কাঁদো কাঁদো মুখে তাকালো। তাজরিয়ার ম্লান হেসে হাতের আজালায় তার মুখটা নিয়ে বলল, ইটস গন মেহু, আমি আর ভাবতে চাই না ওসব নিয়ে, ভুলে যেতে চাই সব কিছু, বাঁচতে চাইছি একসাথে, ওটা নিয়ে আমার কোনো আক্ষেপ কিংবা অভিমান নেই। তোর আছে? মেহেরিমা দুপাশে মাথা নাড়ায়, পরপরই তাজের বুকে ঝাঁপিয়ে পড়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, ভালোবাসি। তাজরিয়ান স্মিত হেসে মেহেরিমাকে জড়িয়ে ধরে, মুহূর্তটাকে আরেকটু স্পেশাল করতে পুনরায় ডুবে যায় প্রিয়তমার অধরষ্টের নেশায়। আশ্লেষী চুম্বনে ব্যস্ত হয়ে পড়ে দুটো মানবী। কন্ট্রোল রুম থেকে কল করে জানানো হলো কিছু জায়গায় সিসিটিভি ফুটেজ ঠিকঠাক কাজ করছে না। কথাটা শোনা মাত্র ইস্তিরাজ এবং আরশিয়ানের কপালে ভাঁজ পড়ল। ইস্তিরাজ কল কেটে আইপ্যাডে সংযুক্ত থাকা সিসিটিভি ফুটেজগুলো দেখতে থাকলো। সবগুলো রুম চেক করতে গিয়ে আচমকা তার চোখ আটকালো একটা ফুটেজে। মৃদু আলোকিত একটা করিডোরে একজন মানবী একে অপরের সাথে ধস্তাধস্তি করছে। মেয়েটা যতবার নিজেকে ছাড়াতে চাইছে সেটা ততবারই তাকে ডেসপারেটলি কাছে টানছে। একটা পর্যায়ে মেয়েটা হার মানে। ছেলেটা তার শাড়ির ফাঁক গলিয়ে হাত রেখে হ্যাঁচকা টান মেরে মেয়েটাকে নিজের সাথে মিশিয়ে তার অধর যুগল দখল করে নেয়। কিছুক্ষণ পর মেয়েটা শ্বাস টানতে না পেরে ছেলেটাকে ঠেলে সরাতে চায়, কিন্তু শক্তপোক্ত পেশিবহুল শরীরটা এক চুলও নড়াতে পারে না। পুরো দৃশ্যটা দেখে হতভম্ব হয়ে যায় ইস্তিরাজ আর আরশিয়ান। ইস্তিরাজ ফাঁকা ঢোক গিলে বলে, মানবতা কোথায়, সভ্যতা কোথায়, আমার বউ কোথায়? ইস্তিরাজের কথায় হতভম্ব ভাবটা কেটে যায় আরশিয়ানের। চোখ মুখ কুঁচকে রাগী স্বরে বলে, ক্যারেক্টার ঢিলা বেবকুফ পাবলিক কোথাকার, বউকে না খুঁজে গার্ডদের ফোন দিয়ে জিজ্ঞেস কর করিডোরে লাইটস অফ কেন। ইস্তিরাজ তেতো মুখে বিড়বিড়িয়ে বলে, সালা আনরোমান্টিক ভাঁড় কোথাকার। এমন দৃশ্য দেখে বউয়ের কথা মনে পড়বে না তো কি হবে? যত দোষ সব ইস্তিরাজ ঘোষের, আর তুই ফেরেস্তা। আরশিয়ান তাকে বিড়বিড় করতে দেখে ভ্রু কুঁচকে শুধালো, তুই গালি দিচ্ছিস আমাকে? ইস্তিরাজ চোখ মুখ কুঁচকে বলল, তুমি সুফি দরবেশ, কোন গ্রন্থে লেখা আছে যে তোমারে গালি দেওয়া যাবে না? তুমি মিয়া এক বাসরে 3 বাচ্চার বাপ হয়ে বসে আছো, এদিকে আমি 3 বছরে এক বাচ্চার বাপ হইতে পেরেছি মাত্র। তুমি কি আর আমার মনের দুঃখ বুঝবা? পূর্ণতা এক চমৎকার গন্তব্য, হাজারো প্রতিবন্ধকতা পেরিয়ে তবেই প্রাপ্তির হিসেবে ঠাঁই মিলে এখানটায়। তুরাব এবং ইসরাত পেরেছে এই মহাযুদ্ধে জয়ী হতে, যার ফলস্বরূপ তাদের দীর্ঘ 7 বছরের ভালোবাসা পরিশেষে বৈধতার স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ হয়েছে। কবুল বলা শেষ হতেই চারপাশ থেকে উল্লাসধ্বনি শোনা যায়। তীব্র শব্দে ফারজানার কোলে থাকা ছোট্ট ফারসাদ গলা ফাটিয়ে কেঁদে ওঠে। বাচ্চাটা একদমই ভিড়ভাট্টা সহ্য করতে পারে না। উচ্চ শব্দ হলে তো কেঁদে কুটে একেবারে নাজেহাল হয়ে যায়। ছেলেকে কাঁদতে দেখে ফারজানা ব্যস্ত হয়ে পড়ে। তার পাশে দাঁড়ানো প্রিমা ধীর স্বরে বলে, সাদ বাবুর কি হয়েছে বাবু?
ফারজানা ব্যস্ত ভঙ্গিতে ছেলের পিঠ চাপড়ে দিতে দিতে বলে, আশেপাশে অতিরিক্ত শব্দের কারণে এমন করছে। অনেকক্ষণ ধরে ওকে খাওয়ানোও হয়নি, হয়তো ক্ষুধা লেগেছে। প্রিমা কপালে ভাঁজ পড়ে। এদিক ওদিক চেয়ে শান এবং রাজকে খুঁজলেও তাদের দেখতে পায় না। বাধ্য হয়ে আরশিয়ানকে কল দিতে দিতে বলে, তুমি বরং ওকে নিয়ে সেকেন্ড ফ্লোরে 203 নম্বর রুমে যাও। ওটা আমাদেরই বুক করা রুম, সমস্যা হবে না। ফারজান একটু ইতস্তত করে বলল, আমি একা যাব? ফারসাদ তখনও গলা ফাটিয়ে কাঁদছে। ক্রমাগত কান্না করার কারণে টকটকে ফর্সা মুখটা একদম লাল হয়ে গেছে। শ্বাস আটকে ফেলছে রীতিমতো। প্রিমা বেচারা অবস্থা দেখে তাড়া দিয়ে বলল, আমিও যেতাম সাথে, কিন্তু এদিকটায় না থাকলে সমস্যা হবে। বাড়ির বড় বউ বিধায় দায়িত্বের ভারটা বিশাল। তুমি নিশ্চিন্তে যাও, আমি রাজভাইকে ইনফর্ম করে দিচ্ছি। ফারজানা প্রিমার থেকে চাবি নিয়ে ঘরের দিকে গেল। চলতি পথে মনে মনে ইস্তিরাজকে বকা দিতে ভুলল না অবশ্য। ভিড় থেকে বেরিয়ে আসায় ফারসাদও ততক্ষণে কান্না থামিয়েছে। ফারজানার কাঁধে মাথা ফেলে ফোঁপাচ্ছে কেবল। ফারজানা ভীষণ খারাপ লাগলো ছেলের অবস্থা দেখে। করিডোরে বিষয়টা নিয়ে ব্যস্ত ছিল ইস্তিরাজ আর আরশিয়ান। ইতিমধ্যে প্রিমার কল আসে। আরশিয়ান সমস্ত দায়িত্ব বুঝিয়ে নিয়ে ইস্তিরাজকে পাঠিয়ে দেয়। বউ বাচ্চার ম্যাটার বলে ইস্তিরাজও দ্বিমত করে না। এক প্রকার ছুটে আসে দোতলায়। রিসেপশন থেকে আনা কার্ডটা সেন্সারে টাচ করতেই দরজা খুলে যায়। ইস্তিরাজ ভেতরে প্রবেশ করতেই দেখে তার ছেলে আরামসে বিছানায় পড়ে ঘুমাচ্ছে। তবে তার হালকা লালচে বর্ণের মুখশ্রী দেখে বুকটা মুচড়ে ওঠে। ইস, কতই না কেঁদেছে তার কলিজাটা। ছেলেকে বুকে টেনে আদর করতে মন চাইল। সাদের ঘুমটা এই মুহূর্তে ভাঙতে চাইল না ইস্তিরাজ। ছেলের দুপাশে থাকা বালিশ দুটো ঠিক করে দিয়ে বউয়ের খোঁজ করতে লাগলো। পুরো ঘরটায় চোখ বুলিয়ে বুঝলো তার বউ ঘরে নেই। কিছু একটা মনে পড়তেই বারান্দার দরজা খুলে ব্যালকনি চেক করতে গেল। ব্যাস, থমকে গেল ইস্তিরাজ। চক্ষু শীতল করা দৃশ্য দেখে বেড়ে গেল হৃদস্পন্দনের গতি। প্রিয়তমাকে চোখ ভরে দেখার জন্য নিশ্চুপে সেখানে দাঁড়িয়ে থাকে ইস্তিরাজ। আচমকা পেছনে কারোর অস্তিত্ব টের পেয়ে চমকে পিছু ফিরল ফারজানা। আতঙ্কে বুক ধড়ফড় করছিল তার। তবে পেছনে ফিরে শুভ্র রাঙা পাঞ্জাবি পরিহিত ইস্তিরাজকে দুহাত ভাঁজ করে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা স্বস্তি পায়। রাগও হয় খানিকটা। এই অভিযোগের স্বরে বলে, কে আপনি? এখানে কেন এসেছেন? বইয়ের অভিমান বুঝে মুচকি হাসে ইস্তিরাজ। হেয়ালি করে বলে, কারোর অসভ্য জামাই আমি। এখানে এসেছি আমার একমাত্র বউকে আদর করতে। ফারজানা হকচকিয়ে যায়। রাজের লাগামহীন কথা শুনে চোখ পাকিয়ে বলে, কথা এড়িয়ে যেতে চাইছেন? আর কী সব বলছেন আপনি? ভালো হচ্ছে না কিন্তু। ফারজানার অপ্রস্তুত মুখটা দেখে ভীষণ হাসি পায় ইস্তিরাজের। তবুও হাসিটা চেপে রেখে জানাকে জ্বালাতে পুনরায় একভাবে বলে, কথা এড়িয়ে যাচ্ছি না, তবে একটা সিরিয়াস বিষয় নিয়ে ভাবছি। ফারসাদ আসার পরপরই আর একটা ভাই বোন আনার পরিকল্পনা করা উচিত ছিল। এতটা দেরি করে মোটেও ভালো করিনি। ফারজানার চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হয়। বেহেলাজ মানুষটার বেলাগাম কথায় তার রাগ উবে লজ্জা ভর করে চেহারায়। ইস্তিরাজ বাঁকা হেসে তা দেখে। ফারজানা চুপ করে অন্যদিকে তাকিয়ে থাকে। তবে বাসন্তী রঙা লেহেঙ্গা পরিহিত ফারজানাকে মাথা থেকে পা পর্যন্ত স্ক্যান করছিল ইস্তিরাজ। তা দেখে ফারজানা খানিকটা অস্বস্তি নিয়ে বলে, কি দেখছেন এভাবে? ইস্তিরাজ জবাব দেয় না। ধীর পায়ে একটু একটু করে এগিয়ে আসতে থাকে। ফারজানা নড়তে পারে না, বরং নিজের জায়গায় স্থির থাকে। ইস্তিরাজ সন্নিকটে এসে দাঁড়াতেই ফারজানা চোখে চোখ রেখে মৃদু হেসে বলল, আমার বউয়ের সীমাহীন সৌন্দর্য। ব্যাস, ফারজানা গলা শুকিয়ে আসে। এই মোহনীয় দৃষ্টি তার বড্ড বেশি পরিচিত। এইসব কথাবার্তাও তার অজানা নয়। দিন দুপুরে কি শুরু করেছে এই অসভ্য লোকটা? পরিস্থিতি সামলাতে ফারজানা আমতা আমতা করে বলে, কি বলছেন? বয়স বাড়ছে, এক বাচ্চার মা হয়েছে, স্বাস্থ্য বেড়েছে আগের তুলনায়। এখন কি আর আগের সৌন্দর্য আছে? ইস্তিরাজ এবার শব্দ করে হেসে ফেলল। ফারজানা চোরা চোখে দেখল সেই মনোমুগ্ধকর হাসি। হাসলে ভীষণ সুন্দর লাগে লোকটাকে। সে
চোখে ফেরাতে পারে না কেন জানি। খানিকক্ষণ পর ইস্তিরাজ থামল, হাসি থামিয়ে গভীর দৃষ্টিতে তাকালো জানার দিকে। তার মাথার টিকলিটা ঠিক করে দিতে দিতে স্পষ্ট গলায় উত্তর দিল, তোমার এক একটা পরিবর্তন আমাকে আরও একটা করে কারণ দিয়েছে কেবল তোমার প্রতি অবসেস থাকার জন্য। বুকে আতঙ্ক ধরিয়ে দেওয়ার মতো মারাত্মক সুন্দর তুমি সুরঞ্জনা। ফারজানা চমকে তাকালো, তার দৃষ্টিতে অবিশ্বাস। একটা মানুষ কিভাবে কাউকে এতটা ভালোবাসতে পারে। ইস্তিরাজ তার দৃষ্টি উপেক্ষা করে তাকে এক হাতে বুকে জড়িয়ে নিল, চুলে মুখ ডুবিয়ে সুবাস টেনে বলল, শান্তি। অশ্রুভেজা চোখ নিয়েও হেসে ফেলল ফারজানা। লোকটার পাগলামি দেখে না হেসে উপায় আছে? একটু দূরত্বে গেলে ইস্তিরাজ ছটফটায়। ডিউটি শেষে বাসায় আসলে তাকে জড়িয়ে ধরে ঠিক এই কাজ করে। কে বলে মানুষ পরিপূর্ণ সুখ পায় না? তাদের জানা উচিত ভয়ঙ্কর অতীতের রেশেও কপুরের ন্যায় উবে যায় যদি তার বাছাই করা মানুষটা ঠিক হয়। বিয়ের কার্যক্রম শেষ হয়েছে, বর বউকে নিয়ে খেতে বসেছে সবাই। সারাদিন কাজকর্ম শেষে একটু ফ্রি হয়েছিল আরশিয়ান, তবে বিজনেসম্যানদের ছুটি বলে কিছু থাকে না। খেতে বসা মাত্রই অফিস থেকে ইমার্জেন্সি কল আসে আরশিয়ানের। না চাইতেও সে খাওয়া ছেড়ে উঠে দাঁড়িয়ে ভিড় থেকে একটু বাইরে এসে কথা বলতে থাকে ফোনে। প্রায় ঘন্টাখানেক কথা বলার পর তার ফোনে আরেকটা কল আসে। কলার আইডি নাম দেখে আরশিয়ানের কপালে চিন্তার ভাঁজ পড়ে। কলটা রিসিভ করলেও ওপাশ থেকে ঠিক মতো কথা শুনতে পায় না। নেটওয়ার্ক ইস্যু থাকায় বাধ্য হয়ে আরশিয়ান ভেন্যু থেকে বেরিয়ে খানিকটা দূরে যায়। ফোনটা কানে ধরে ক্রমাগত বলতে থাকে, হ্যালো অফিসার, ক্যান ইউ হিয়ার মি? অপর পাশ থেকে ইন্সপেক্টর বিমর্ষ গলায় বললেন, ইয়েস মিস্টার আরশিয়ান, আপনারা কাইন্ডলি একটু নিরাপদ আশ্রয়ে থাকার চেষ্টা করুন। আজ ফাঁসির রায় ছিল আশরাফ ওয়াসিসদের, কিন্তু হুট করে তিনি জেল থেকে উধাও হয়ে যান। অফিসারের কথায় আরশিয়ান হকচকিয়ে ওঠে, না পারতে চিল্লিয়ে বলে ওঠে, হোয়াট? কিভাবে সম্ভব? জেল থেকে কয়েদি পালায় কিভাবে? অফিসার হতাশ কণ্ঠে বলল, এটার সাথে অভ্যন্তরীণ কেউ জড়িয়ে নিশ্চয়ই। খোঁজ করলে হয়তো পাওয়া যাবে, তবে এই মুহূর্তে আপনাদের সেফটি এনশিওর করাটা বেশি জরুরি। আশরাফ ওয়াসিসদের টেররিস্ট টিমের সাথে ভালো সম্পর্ক আছে, কখন কি ঘটিয়ে ফেলে বলা যায় না। আরশিয়ানের মনে হয় তার পায়ের তলার জমিন সরে গেছে। অতিরিক্ত টেনশনে সে ঘামতে থাকে। ওদিকে আরশিয়ানের উত্তর না পেয়ে অফিসার বলে, আর ইউ ওকে মিস্টার চৌধুরী? আরশিয়ান শুষ্ক ঢোক গিলে বলে, বাকি কথা শেষ হয় না। এর পূর্বে বিকট একটা শব্দ শোনা যায়। আরশিয়ান ব্যালেন্স হারিয়ে রাস্তায় পড়ে যায়। হাতে থাকা ফোনটা ছিটকে পড়ে অদূরে। কি হয়ে গেল সেটা বুঝতে খানিকক্ষণ সময় লাগলো তার। শব্দের উৎস অনুযায়ী পেছনে তাকাতেই নজরে আসলো আগুনের স্ফুলিঙ্গ। দাউ দাউ করে জ্বলছে কনভেনশনাল সেন্টার, যেখানে শখানুক মানুষ বিয়ের দাওয়াত খেতে এসেছিল। তাদের মধ্যে তার পরিবারও ছিল। আরশিয়ান প্রাথমিক ধাক্কাটা সামলে উঠে দাঁড়ায়। অবাক চোখে কিছুক্ষণ চেয়ে থেকে পাগলের মতো দৌড়ে যায় সেদিকে। অস্ফুট স্বরে বলতে থাকে, আমি আসছি প্রেম, আমি আসছি তোমাদের বাঁচাতে, অপেক্ষা করবেন কিন্তু। বিচ্ছিরি একটা স্বপ্ন থেকে ধরফড়িয়ে ঘুম থেকে উঠে বসে আরশিয়ান। হাঁপাতে হাঁপাতে পিট পিটিয়ে চোখ মেলে চারপাশ তাকায়। ভালো করে লক্ষ্য করতে বুঝতে পারে সে তার রুমেই আছে, আর ওটা জাস্ট একটা বাজে স্বপ্ন ছিল। মাথায় খানিকটা চাপ প্রয়োগ করতে মনে পড়ে আশরাফ ওয়াসিস ধরা পড়েছিল 5 বছর আগে। জেল থেকে পালানোর চেষ্টা করায় এনকাউন্টারে মৃত্যু হয় তার। আর তুরাবের বিয়েও নির্ভেজালে শেষ হয়েছে। ঘণ্টা তিনেক আগেই বাড়ি ফিরেছে তারা। সারাদিন যাবৎ কাজ করে আরশিয়ান ভীষণ ক্লান্ত ছিল। এই জন্য বাসায় ফিরে সাবান নিয়ে সে ঘুমিয়ে যায়। সব কিছু মনে পড়ে। আরশিয়ানের হৃদস্পন্দনের গতি নর্মাল হয়। বেড সাইডে টেবিলে থাকা
পানিটা খেয়ে নিজেকে শান্ত করে অতঃপর প্রিমাকে খুঁজতে থাকে, কিন্তু তার বউ রুমে নেই। বিষয়টা বুঝতে পেরে অতি মাত্রায় মেজাজ খারাপ হয় আর্শিয়ানের। হাজারবার সে প্রিমাকে বলেছে, আমি থাকাকালীন রুম থেকে বের হবে না প্রেম, অথচ এই মেয়ে শুনতেই নারাজ। বিরক্তিতে আরও মেজাজ খিচে আসে তার। অনাবৃত দেহে একখানা শার্ট জড়িয়ে বেরিয়ে পড়ে বইয়ের খোঁজে। লিভিং রুমের সোফায় চোখ বুজে গায়ে দিয়ে বসে আছে প্রিমা। দিন দুনিয়ে অন্ধকার লাগছে তার। বিয়ের ব্যস্ততায় শরীরের দিকে নজর দেওয়া হয়নি। এখন নড়াচড়া করার শক্তিটাও পাচ্ছে না। মাথা ভার লাগছে ভীষণ, বিদায় এখানে বসে আছে। আর্শিয়ান রুম থেকে বেরিয়ে দেখে তার বউ সোফায় শুয়ে আছে। প্রিমার ক্লান্ত মুখশ্রী দেখে মেজাজের পারদ আরও চওড়া হয়। বাসায় কাজের লোকের অভাব আছে? তার অসুস্থ বউ কেন দৌড়ঝাঁপ করবে? হাজারবার বলেও এই মেয়েটাকে বোঝানো যায় না। নিশ্চিত শরীর খারাপ লাগছে বলে এভাবে বসে আছে। প্রিমার প্রাণে রক্তিম চোখে চেয়ে থাকে আর্শিয়ান, অথচ প্রিমার কোনো ভ্রুক্ষেপ নেই। সে চোখ বুজে মরা মানুষের মতো নিস্তব্ধ হয়ে পড়ে আছে। কিছু একটা ভেবে আর্শিয়ান পাশে তাকায়। চারপাশে কাউকে দেখতে না পেয়ে হনহনিয়ে হেঁটে প্রিমার কাছে গিয়ে দাঁড়ায়। তারপর এক ঝটকায় তাকে কোলে তুলে নেয়। আচমকা এমন হওয়ায় প্রিমা অস্ফুট স্বরে আর্তনাদ করে ওঠে। আতঙ্কিত হয়ে চোখ মেলে তাকিয়ে বলে, কী করছেন? আর্শিয়ান ভাবলেশীন ভঙ্গিতে ঘরের দিকে এগোতে এগোতে বলল, বিচার করার জন্য আসামিকে কাঠগড়ায় নিয়ে যাচ্ছে। কথাটা কান অবধি আসলেও উত্তর দেয় না প্রিমা। ক্লান্তিতে নেতিয়ে পড়ে আর্শিয়ানের বাহুডোরে। তার বুকে মাথা ঠেকিয়ে থেমে থেমে বলে, একটু ঘুম পাড়িয়ে দিন প্লিজ। প্রিমার কথায় আর্শিয়ানের কপালে ভাঁজ পড়ে। রাগটা নিমেষেই মাটি হয়ে যায়। এক রাস চিন্তা ঘিরে ধরে তাকে। প্রশ্নাত্মক চোখে চেয়ে অনুসন্ধানী স্বরে আর্শিয়ান প্রশ্ন করে, কি হয়েছে আপনার? মুড সুইং হচ্ছে নাকি বুক ধড়ফড় করছে? সিজারের পর প্রায় এমন হতো প্রিমার, এই জন্যে আর্শিয়ান প্রশ্নটা করলো। প্রিমা ঠোঁট দিয়ে জিভ ভিজিয়ে শান্ত গলায় বলল, কিছু হয়নি আমার, সব ঠিক আছে, একটু বেশি ক্লান্ত লাগছে আর কি। আর কতক্ষণ কোলে নিয়ে দাঁড়িয়ে থাকবেন? বেডরুমে চলুন, নয়তো নামিয়ে দিন আমায়। খানিকটা অস্বস্তি নিয়েই বলল প্রিমা। আর্শিয়ান চুপচাপ তাকে নিয়ে ঘরে গেল। বিছানায় বসিয়ে দিয়ে বলল, এখানেই বসুন, আমি ইস্তিরাজকে ডেকে আনছি। আপনার ছলচাতুরি বোঝা হয়ে গেছে আমার। প্রিমা প্রত্যুত্তর করতে পারল না। তার আগেই গা গুলিয়ে আসলো তার। বমি আসছে বুঝতে পেরে বেচারি এক ছুটে ওয়াশরুমে যায়। প্রিমাকে ওভাবে ছুটতে যেতে দেখে আর্শিয়ান ভীষণ অবাক হয়। হুঁশ ফিরতে সেও প্রিমার পিছু গিয়ে তাকে আগলে নেয়। প্রিমা ততক্ষণে এক দফা বমি হয়ে গেছে। দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে থেকে হাঁপাচ্ছে কেবল। শান কিছু বলতে নিবে তার আগে আবারও গা ভাসিয়ে বমি করে ফেলে প্রিমা। প্রিমার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে চিন্তিত স্বরে আর্শিয়ান শুধায়, আর ওকে? বেশি খারাপ লাগছে ওয়াইফি? প্রিমা ভার ছেড়ে দেয় আর্শিয়ানের ওপর। লম্বা শ্বাস টেনে হাঁপান্ন কণ্ঠে বলে, আমাকে শক্ত করে জড়িয়ে ধরুন প্লিজ, সব অন্ধকার লাগছে। আর্শিয়ান হাত বাড়িয়ে প্রিমার নতজানু দেহখানা নিজের সাথে আগলে নিল। প্রিমাও পরম শান্তিতে চোখ বুজে পড়ে রইল বুকে। খানিক্ষণ বাদে আর্শিয়ান নরম স্বরে শুধালো, হুট করে কি হলো প্রেম? এত অসুস্থ হলেন কিভাবে? প্রিমা ক্লান্ত স্বরে বলল, কদিন থেকে শরীরটা একটু খারাপ, ভেবেছিলাম ঠিক হয়ে যাবে, কিন্তু। সবটা শুনে আর্শিয়ানের কপালে চিন্তার ভাঁজ পড়ল। সময় নষ্ট না করে প্রিমাকে ফ্রেশ করিয়ে কোলে তুলে রুমে ঢুকলো। তারপর তাকে বেডে শুয়ে দিয়ে পাশেই বসে রইল। আর্শিয়ানের চিন্তিত মুখশ্রী দেখে প্রিমা আদুরে ভঙ্গিতে তার কোলে মাথা রেখে পেটে মুখ গুজে অস্পষ্ট স্বরে বলল, জাস্ট একটু দুর্বল লাগছে, ইটস নর্মাল। আপনি অযথা চিন্তা করছেন জনাব। আর্শিয়ান স্মিত হাসল কেবল, জবাব দিল না। প্রিমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো নিশ্চুপে। কিছুটা সময় পেরোতেই হঠাৎ করে আর্শিয়ানের মাথায় খেলে গেল একটা অপ্রাসঙ্গিক চিন্তা। প্রিমার দিকে বড় বড় চোখে তাকিয়ে শুধালো, আপনার লাস্ট মেনস্ট্রুয়াল সাইকেলের ডেট কবে ছিল প্রেম? আর্শিয়ানের প্রশ্ন শুনে প্রিমাও হকচকিয়ে ওঠে, চোখ মেলে তাকায়। ইতিউতি চেয়ে মাথা একটু চাপ প্রয়োগ করতে মনে পড়ল, লাস্ট 2 মাসে সাইকেল মিস গেছে। সর্বনাশ! আর্শিয়ান তখনও প্রশ্নাত্মক চোখে চেয়ে আছে। প্রিমা তার পানে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে আমতা আমতা করে বলল, ইয়ে মানে পিরিয়ড, আসলে মানে।
স্ট্রেট ফরওয়ার্ড কথা বলা, বইয়ের জড়তা দেখে যা বোঝার তা বুঝে গেল আরশিয়ান। দাঁতে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে রাগটা কন্ট্রোল করার চেষ্টা করলো। প্রিমা ইনোসেন্ট চোখে চেয়ে রইল কেবল। সংসার জীবনে এই প্রথম আরশিয়ানের রণমূর্তি চেহারা দেখল সে। কি বলবে বুঝে উঠতে না পেরেই চুপ রইল। খানিকক্ষণ পর আরশিয়ান রাগী স্বরে শুধালো, প্রেগনেন্সি স্ট্রিপ আছে? প্রিমা দুপাশে মাথা নাড়িয়ে বলল, নাই। আরশিয়ান ফোঁস করে শ্বাস ফেলে ফোনটা হাতে তুলে নিল। তার অশান্ত আচরণ লক্ষ্য করে প্রিমা মিনমিনে স্বরে বলল, এত রাগ করছেন কেন? বাচ্চারা তো ফেরেশতা। আল্লাহ কি সবাইকে এই উপহার দেয়? আমরা কত লাকি দেখুন। আমার হেলথ নিয়ে চিন্তা করছেন? এখন তো আমি একদম ফিট অ্যান্ড ফাইন। আগের প্রেগনেন্সি 5 বছর পেরিয়েছে। এখন ফোন কানে ধরে রাখা অবস্থায় আরশিয়ান দাঁতে দাঁত চেপে বলল, জাস্ট শ্যাট আপ প্রেম। বাকি কথা শেষ করতে পারল না প্রিমা। তার আগেই বাজ খাই ধমকে চুপ হয়ে গেল সে। সারা জীবন নরম সুরে কথা বলা মানুষটার এহেন ভয়ঙ্কর ধমকে রীতিমতো গুটিয়ে গেল বেচারি। আরশিয়ানের কোল থেকে সরে গিয়ে দুর্বল শরীরে উঠে বসল প্রেম। তাকে সরে যেতে দেখে আরও এক দফা মেজাজ খারাপ হলো আরশিয়ানের, তবে কিছুই বলল না। অনলাইনে ভালো ব্র্যান্ডের কয়েকটা স্ট্রিপ অর্ডার দিয়ে চুপচাপ বেডে হেলান দিয়ে বসে রইল আরশিয়ান। প্রিমার দিকে ফিরেও তাকালো না। ওদিকে প্রিমাও দীর্ঘশ্বাস ফেলে নিশ্চুপে বিছানায় একপাশে হাত পা গুটিয়ে শুয়ে থাকলো। খানিকক্ষণ পর আরশিয়ান উঠে গিয়ে একটা পার্সেল হাতে রুমে আসলো। তার মধ্যে থেকে একটা প্রেগনেন্সি কিট প্রিমার দিকে এগিয়ে দিয়ে বলল, চেক করে রেজাল্ট জানান। ভয়ঙ্কর লেভেলের শরীর খারাপ লাগছিল প্রিমার। ক্লান্তিতে শরীর ভেঙে আসছিল। সবে একটু ঘুম এসেছিল তার। আরশিয়ানের ডাকে সেটাও দফা রফা হয়ে গেল। প্রিমা টু শব্দও করল না। ধীরে সুস্থে উঠে গিয়ে আরশিয়ানের হাত থেকে কিটটা নিয়ে ওয়াশরুমের দিকে অগ্রসর হলো। প্রিমার অভিমান বুঝেছে আরশিয়ান, কিন্তু সেও যে নিরুপায়। নতুন অস্তিত্বের জন্য নিজের আত্মাকে কিভাবে হারাবে সে? সেকেন্ড টাইম বেবি প্ল্যানিংয়ের ক্ষেত্রে ডক্টর কড়া গলায় নিষেধাজ্ঞা জারি করেছেন। প্রিমার শরীরও খুব একটা ভালো থাকে না। কখনো যদি আরশিয়ান একটু কন্ট্রোল হারায় তবে বেচারি প্রিমা পরপর 2 দিন বিছানা ছেড়ে উঠতে পারে না। অতিরিক্ত ব্যথায় জ্বরাক্রান্ত হয়ে শয্যাশায়ী হয়। খুব বেশি স্ট্রেস নিতে পারে না। ভারী কিছু উঠালে শ্বাস নিতে কষ্ট হয়। ইভেন ইরাকেও কোলে রাখতে পারে না বেশিক্ষণ। বাচ্চারা একটু আধটু জ্বালালে মাথা ব্যথায় কাহিল হয়ে পড়ে। সামান্য বিষয়গুলি মানতে পারে না। সেখানে প্রেগনেন্সির মতো রিস্কি জোনে কিভাবে সারভাইভ করবে সে? আতঙ্কে বুক কাঁপছে আরশিয়ানের। এবার বোধহয় হার্ট অ্যাটাক হয়েই যাবে। আরশিয়ানের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রিমা বেরিয়ে আসে। বেচারি টলছে রীতিমতো। আরশিয়ান এগিয়ে গিয়ে জড়িয়ে নেয় তাকে। প্রিমাও চুপচাপ লেপ্টে পড়ে থাকে প্রিয় পুরুষের বক্ষে। আরশিয়ান উত্তেজিত স্বরে জিজ্ঞেস করে, রেজাল্ট কি আসছে? প্রিমা কথা না বাড়িয়ে প্রেগনেন্সি কিটটা শানের দিকে বাড়িয়ে দেয়। আরশিয়ান এক প্রকার থাবা দিয়ে ছিনিয়ে নেয় ওটাকে। চোখের সামনে কিটটা ধরতে বুঝতে পারে রেজাল্ট নেগেটিভ, অর্থাৎ প্রিমা প্রেগনেন্ট নয়। বিষয়টা বুঝতে পারে আটকে আসা শ্বাসটা ছাড়ে আরশিয়ান। শক্ত করে প্রিমাকে জড়িয়ে ধরে বলে, ভয় পাইয়ে দিয়েছিলেন ওয়াইফি। বকা দেওয়ার জন্য আই এম সরি। প্রেমা বুঝে আসা কণ্ঠে বলে, নট ফেয়ার। আরশিয়ান প্রত্যুত্তর করে না। ক্লান্ত প্রিমাকে জড়িয়ে ধরে শান্ত স্বরে বলে, মানুষ জানে আমি একজন সফল বিজনেসম্যান, বিনিয়োগ আর বিনিময় হিসেবে বড্ড পাকা। অথচ তারা জানে না পৃথিবীর নামি দামি মূল্যবান জহরতের বিপরীত পাল্লায় যদি তুচ্ছ আপনাটাকে রাখা হয় তবে আমি সব কিছু হারিয়ে সেফ আপনাকেই চাইব। নিস্তব্ধ রজনী। বাসরের যাবতীয় কার্যক্রম শেষ হয়েছে। আত্মীয় স্বজনেরা বিদায় নিয়েছে সন্ধ্যায়। বাড়ির বড়রা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেন। বাচ্চারা অলরেডি ঘুমিয়ে পড়েছে। বড় হয়ে যাওয়ায় প্রান্তিক আর আহিয়ানকে আলাদা কম্বাইন্ড রুম দেওয়া হয়েছে। ইরা এখনও আরশিয়ান আর প্রিমাদের সাথেই ঘুমায়, তবে বেশিরভাগ সময় সে ঘুমায় তার দাদা দাদির কাছে। আজও তাই হয়েছে। বিকালে ঘুমিয়ে রাত 10টায় উঠেছে প্রিমা। ভালো ঘুম হওয়ায় শরীরটা বেশ ফুরফুরে লাগছে তার। এজন্য উঠে সরাসরি কিচেনে এসেছে। সবাইকে খাবার দিয়ে
এখন গোছগাছ করছে। এর মধ্যে আর্সেন বহুবার তার সাথে ভাব জমাতে এসেছে, কিন্তু প্রিমা কথা বলেনি। হাতের কাজ শেষ হতে হতে ফারজানা আর মেহু এসে হাজির হয় কিচেনে। প্রিমা তাদের দেখে বলে, কি ব্যাপার তোমরা এখানে যে? ফারজানা আগ্রহ নিয়ে বলল, কাজে এসেছিলাম। তুই ফ্রি হয়েছিস? পাতিলে থাকা অবশিষ্ট চা মগে ঢেলে প্রিমা বলল, হ্যাঁ, কিন্তু কি কাজে এসেছো? মেহরিমা হাসি চাপিয়ে রেখে বলে, ছাদে গানের আসর বসেছে। আজ ইস্তিরাজ ভাই গান গাইবেন। আমাদের দায়িত্ব তালে তাল মেলানো। জলদি চলো বৌমণি। প্রিমা শান্ত গলায় বলল, আজ না মেহো, অন্য কোনো দিন যাব। তোমরা এনজয় করো, আমি চা খেয়ে একটু ঘুমাবো। ফারজানা চোখ ছোট ছোট করে বলে, আমার 1.5 বছরের বাচ্চা ছেলেকে মেহুর শাশুড়ির কাছে রেখে আমি যেতে পারছি, অথচ তুই ঘুম ছেড়ে আসতে পারছিস না? আমার জামাইয়ের ট্যালেন্টকে ইগনোর করা হচ্ছে? বউ হয়ে তা তো মানব না আমি। প্রিমা অসহায় বোধ করল। তাদের দ্বিমুখী আক্রমণে কবলে পড়ে না চাইতেও রাজি হতে হলো তাকে। 3 রমণী রওনা দিল ছাদের উদ্দেশ্যে। সময়টা প্রায় মধ্যরাত। চারিদিকে নিস্তব্ধ। দূর দূরান্তে কোনো শব্দের উৎস নেই। ছাদে এসে উপস্থিত হতে চোখ ঝলসে যায় প্রিমার। চারপাশটা ভীষণ সুন্দর করে ডেকোরেট করা। কোনো ধরনের এক্সট্রা কিছু নেই। ভীষণ ছিমছাম করে গোছানো। ছাদের মধ্যেখানে চাদর বিছিয়ে রাখা হয়েছে। তার উপর বসে আছে 3 জন সুদর্শন পুরুষ। ইস্তিরাজের হাতে গিটার আর শান এবং তাজের হাতে কফির মগ। 3 জন রমণী ছাদে আসতে ইস্তিরাজ মজার ছলে বলল, আমাগো বরবাদি, আই মিন বিবিরা হাজির ভাইগঞ্জ। এবার শুরু করা যাক তবে। ইস্তিরাজের ডবল মিনিং কথায় তেতে উঠল ফারজানা। এগিয়ে এসে বসতে বসতে সে বলে উঠল, দিন শেষে কিন্তু ঘরে ফিরতে হবে মিস্টার সুদ ছাড়া সুরকার। কথাটা মাথায় রাখিয়েন। বইয়ের হুমকি বিকিতে কেসে ওঠে ইস্তিরাজ। বাকিরা না চাইতেও হেসে ফেলে। প্রিমার মুখেও স্মিত হাসি দেখা যায়। আর্সেন আর চোখে দেখে সেটা। ওদিকে মেহেরিমার দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে থাকে তাজরিয়ান। অন্ধকার রাতের ফায়দা উঠাতে মোটেও ভোলে না সে। মেহেরিমার কোমর জড়িয়ে তার কানে ফিসফিসিয়ে বলে, আপাতত সং শোনো, সিনেমা দেখার দায়িত্ব আমার। ডোন্ট ওয়ারি বৌজান, ইট উইল বি লং অ্যান্ড এনজয়িং। মেহেরিমা বেচারি লাজে মরে যায়। অস্ফুট স্বরে বলে, একটু তো সভ্যতা রাখুন। তাজরিয়ান তার কোমর খামচে ধরে হেসে বলে, 1 বছর 4 মাস যথেষ্ট সভ্যতা দেখিয়ে ফেলেছি। নাও ইটস টাইম টু বি লিটল অসভ্য। মেহেরিমা কথা বাড়ালো না। ইস্তিরাজের গান শোনা মনোযোগী হলো। তাজরিয়ান তার দুষ্টুমি চলমান রাখলো। ওদিকে আর্সেন প্রিমার পাশ ঘেঁষে বসে ধীর কণ্ঠে বলে, আই এম সরি ওয়াইফি, বাট আই ওয়াজ ওয়ারিড। আর্সেনকে কথা শেষ করতে না দিয়ে তার বাহুতে মাথা রাখলো প্রিমা। শান্ত গলায় বলল, আমি জানি সবটা, বুঝি আপনার চিন্তা। তবে অতিমাত্রায় আহ্লাদে অভ্যস্ত হয়ে যাওয়ায় সামান্য ধমক হজম করতে পারিনি। পরবর্তীতে হিসেব করে দেখলাম ব্যাপারটা আমার ভুল ছিল। আর্সেন আলতো করে তাকে জড়িয়ে ধরে মাথায় আলতো করে চুমু দিয়ে বলল, বোঝার জন্য অসংখ্য ধন্যবাদ প্রেম। প্রিমা হাসল, প্রাণোচ্ছল সেই হাসি। দৃশ্যখানা চোখ ভরে দেখে নিয়ে আর্সেন সামনে তাকালো। দেখলো ইস্তিরাজ গিটারের সাথে যুদ্ধ করছে। কি যেন সমস্যা হয়েছে। ওটা থেকে আর্সেন বিরক্ত কণ্ঠে বলল, তাড়াতাড়ি কর ভাই, আমার ঘরে ফিরতে হবে, কাজ আছে। ইস্তিরাজ চোখ ছোট ছোট করে তার পানে চেয়ে বলল, আমারও ঘর আছে। আল্লাহর দেওয়া একটা ব্রিটিশ ঘরণীও আছে, সুতরাং আমারও বহুত কাজ আছে। তুই আমারে অহেতুক খোঁচা দিয়ে আকাইম প্রমাণ করার চেষ্টা করিস না। ইস্তিরাজের কথায় সবাই হো হো করে হেসে ফেলে। আর্সেন বিরক্ত হয়ে বলে, আই এম নট জোকিং ইয়ার। ইস্তিরাজ বুঝলো সিরিয়াস কিছু, তাই মাথা নাড়িয়ে বলল, অলমোস্ট ডান। আর্সেন সায় জানিয়ে চুপ রইল। প্রিমা আনমনে ভাবতে লাগলো, কি কাজ আছে শানের। হুট করে মনে পড়ল এই সময় তো নামাজ পড়ে আর্সেন। কিছু একটা মনে পড়তেই আর্সেনের বুকের সাথে আর একটুখানি জড়িয়ে গিয়ে প্রিমা জিজ্ঞেস করলো, একটা প্রশ্ন করি? আর্সেন তার দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, হ্যাঁ বলুন। প্রিমা প্রশ্নাত্মক চোখে চেয়ে বলল, আমার জানা মতে আপনি ছোটবেলা থেকেই 5 ওয়াক্ত সালাত আদায় করতেন।
সেই হিসেবে খুব একটা কাজা নামাজ থাকার কথা না। তাহলে রোজ রাতে আলাদা করে আপনি কিসের সালাত আদায় করেন? প্রিমার প্রশ্ন শুনে আরশিয়ানের মুখে স্মিত হাসি খেলে গেল। প্রিমার কৌতূহলী দৃষ্টিতে চোখ রেখে ধীর স্বরে বলল, আপনি আমার জীবনের শ্রেষ্ঠতম অর্জন প্রেম। তুচ্ছ জীবনটাই বহু মূল্যবান কিছু দিয়ে ফেলেছেন খোদা। এই জন্য রোজ 2 রাকাত নফল নামাজ আদায় করে শুকরিয়া জানাই ওনাকে। মোনাজাতে প্রার্থনা করি আমার রাজত্বে অবাধ্য রানীটাকে অসীম পরিমাণ ভালোবাসার সক্ষমতা দেন আমায়। কথাটা শুনে চোখ ছলছল করে ওঠে প্রিমার। এক জীবনে আর কি চাই তার? ধৈর্যের ফল সুদসহ ফেরত এসেছে। যে পুরুষ স্বীকারোক্তি দিতে ভয় পেত, সে মানুষটা রোজ চিৎকার করে কেঁদে খোদার দরবারে তাকে সুস্থ রাখার আর্জি জানায়। নিজের ভাবনায় ডুবে থাকা মাঝেই প্রিমার কানে পৌঁছায় কিছু পংক্তি। তু মিলা হে ये मेरी दुनिया का असर तू मुझसे दूर না জানা। লম্বা একটা সুর টেনে অতঃপর প্রিয়তমা স্ত্রীর চোখে চোখ রেখে ইস্তিরাজ গেয়ে ওঠে, तेरी नज़रों का दिल पे हुआ है असर तू मेरा महबूब है जाना तेरी उल्फत में जीता हर पल तू एक तोहफा है खुदा का। সমাপ্ত।